আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছো। এনইউসিসি বাংলা ক্লাস ২ এ সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে ক্লাস ২ এ আমরা পড়াতে চেয়েছিলাম আ পদ্য। তো ক্লাস শুরুর আগেই বলি যে কিভাবে কি করব এটা নিয়ে কথা বলবো। পরবর্তী যে ক্লাস পরবর্তী যে ৩ দিন আছে এই ৩ দিনে ৩ টা আমাদের ব্যাকরণের ক্লাস হবে, একটা উপন্যাস নাটকের এমসিকিউ দেখানো ক্লাস হবে। তো অনেকেই তোমরা মনে করতেছো যে আসলে গদ্য পদ্য হচ্ছে ব্যাকরণ গুরুত্বপূর্ণ। গদ্য পদ্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা বোঝার চেষ্টা করতে হবে তোমাদের। এখান থেকে মোটামুটি ৯-১০ টা প্রশ্ন থাকবে। ব্যাকরণ আমরা পরের ক্লাস থেকে দেখবো। অনেকেই নক দিয়েছো ব্যাকরণের ক্লাস। ব্যাকরণের ক্লাস হবে। ক্লাস যে হবে না বিষয়টা তেমন না। ক্লাস আগামীকালই হবে ইনশাআল্লাহ। আগামীকাল সকাল ১১টায় ক্লাস হবে ব্যাকরণের ক্লাস। তো আজকে পদ্যের ক্লাস শুরুর আগে কিছু কথা বলি। প্রথমত তোমাদেরকে পরীক্ষার পদ্ধতিটা সবসময় মাথায় রাখা উচিত। যে এখানে আমার কি হবে না? কোনো রিটেন পরীক্ষা হবে না। কি হবে না? কোনো রিটেন পরীক্ষা হবে না। আমাকে কি পরীক্ষায় বসতে হবে? শুধু এমসিকিউ। অর্থাৎ যেহেতু রিটেন পরীক্ষা হবে না, সেহেতু আমার কবিতার ব্যাখ্যা এখানে কোনো কাজে লাগবে না। এক প্রকার বলতে গেলে কবিতার প্রতিটা চরণের ব্যাখ্যা এটা আমার এখানে লেস ইম্পর্টেন্ট। এটা আমার লাগতেছেই না এক প্রকার বলতে গেলে। আমাকে যেটা প্রথমত দেখতে হবে সেটা হচ্ছে কবিতার চরণগুলো ভালো করে পড়তে হবে। কারণ কবিতার চরণ থেকে শূন্যস্থান বা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন আসতে পারে। এর পাশাপাশি আরেকটা টাইপের প্রশ্ন আসতে পারে যে একটা চরণ দিয়ে বলতে পারে তার আগের বা পরের চরণ কি? তার আগের বা পরের চরণ। এর পাশাপাশি কি করতে হবে? শব্দ অর্থ থেকে প্রশ্ন আসতে পারে। বিশেষ করে বিদ্রোহী কবিতার শব্দ অর্থ, যেটা খুবই ইম্পর্টেন্ট। বিদ্রোহী কবিতার শব্দ অর্থ, এখান থেকে প্রশ্ন আসা অনেক সম্ভাবনা আছে। তারপরে কি করতে হবে? আমাদের পাঠ পরিচিতি পড়তে হবে। পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি আর লেখক পরিচিতি তো পড়তেই হবে। এটা তো সবসময় বলেই এসেছি যে লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসবেই। তাহলে কি বললাম? কবিতার ২ চরণ বা প্রতি চরণের ব্যাখ্যা জানতে হবে, এটা আমাদের ইম্পর্টেন্ট না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এমসিকিউ পড়তে হবে। এমসিকিউ করার জন্য কবিতার চরণগুলো ভালো করে পড়তে হবে, যে চরণ থেকে যেকোনো জ্ঞানমূলক টাইপের প্রশ্ন আসলে যেন আমরা উত্তর করতে পারি। এর আগের চরণ পরের চরণ জিজ্ঞাসা করলে যেন বলতে পারি। এর পাশাপাশি পাঠ পরিচিতি আর লেখক পরিচিতি এটা তো আমাদের জন্য বলে ফরজে আইন আরকি। এটা আমাদের পড়তেই হবে। এখানে আসলে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই। তো আজকে প্রত্যেকটা কবিতা সম্পর্কে হালকা একটু ধারণা দিব। আর ডিরেক্ট আমরা প্রশ্ন সমাধানে যাব। তাহলে কি হবে? প্রশ্ন সমাধানে গেলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমাদের আসলে কি পড়তে হবে। ওকে? না, এটা তো ফ্রি ক্লাস। একজন বলছে ভাইয়া সবই তো ফ্রি নেন, তাহলে কোর্স কিনলাম কেন? এটা তো ফ্রি না। এটা তো ফ্রি ক্লাস হচ্ছে না। এটা তো শুধুমাত্র গ্রুপে হচ্ছে, গ্রুপে ক্লাস হচ্ছে। এটা তো শুধুমাত্র পেইড গ্রুপে ক্লাস হচ্ছে। এটা তো ফ্রি ক্লাস হচ্ছে না। তুমি আমার পেজে দেখো তো ক্লাস দেখা যায় কিনা। তোমরা অনেকেই মন্তব্য করো যেগুলো আসলে আমাদের খারাপ লাগে শুনতে। বুঝছো? অনেকেই না জেনে নানা মন্তব্য করো, যেটা আসলে খুবই দৃষ্টিকটু আরকি। ক্লাস কিন্তু হচ্ছে না, ফ্রি হচ্ছে না। এই ক্লাস শুধু তোমাদের গ্রুপে হচ্ছে। আশা করি তোমরা পরবর্তী থেকে মন্তব্য করার আগে একটু ভেবেচিন্তে কথা বলবা। সেটা আসলে তোমাদের বা আমাদের জন্য ভালো লাগে। বুঝছো? এই ক্লাস ফ্রি যাচ্ছে না, এই ক্লাস শুধুমাত্র গ্রুপে যাচ্ছে। শুধু গ্রুপে যাচ্ছে। এই ক্লাস ফ্রি দেওয়া হয় নাই। যাই হোক, শুরু করি। প্রথম কবিতা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনার তরী। প্রথম কবিতা কোনটা? সোনার তরী। সোনার তরী সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে, তাও একবার একটু বলে দেওয়ার চেষ্টা করি। এটা একটা কি? রূপক কবিতা। কি কবিতা? রূপক কবিতা। রূপক কবিতা জিনিসটা কি? রূপক কবিতা জিনিসটা হচ্ছে যে কবিতার একটা সাধারণ অর্থ থাকে। সাধারণ বা দৃশ্যমান অর্থ, যেটা তুমি স্বাভাবিক চোখে দেখতেছো। আরেকটা কি থাকে? আরেকটা থাকে হচ্ছে নিহিতার্থ। নিহিতার্থ বা রূপক অর্থ কি থাকে? আর একটা হচ্ছে নিহিতার্থ থাকে বা রূপক অর্থ থাকে। তো সোনার তরী কবিতা যদি আমরা দেখার চেষ্টা করি, তো এখানে সাধারণ বা দৃশ্যমান অর্থে আমরা কৃষককে দেখতে পাবো, যেটা বলতে আসলে রূপক অর্থে বোঝানো হয়েছে শিল্প স্রষ্টা কবি, শিল্প স্রষ্টা কবি
আমরা এখানে সোনার ধান দেখতে পাবো সাধারণ অর্থে। এই সোনার ধান বলতে আসলে শিল্পস্রষ্টা কবির শিল্পকর্ম বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? শিল্প কর্ম। এখানে আমরা মাঝিকে দেখতে পাবো। এই মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। মহাকালের প্রতীক। মহাকাল জিনিসটা কি? মহাকাল বিষয়টা হচ্ছে একটা টাইম স্পেন্ড বোঝায়, অর্থাৎ সে কারো জন্য অপেক্ষা করবে না, সে ক্রমাগত বহমান, সে কারোর জন্য অপেক্ষা করবে না। তো এই কবিতার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কবিতার চরণগুলো বারবার করে পড়তে হবে। চরণগুলো বারবার পড়লে আমরা এখান থেকে প্রশ্নের উত্তর খুব সহজে করতে পারবো। এর পাশাপাশি পাঠ্য পরিস্থিতি তো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। কি করতে হবে? পাঠ্য পরিস্থিতি তো আমাদের অবশ্যই পড়তে হবে। তো বেশ কিছু কবিতার পাঠ পরিস্থিতি আগে একটু দেওয়া আছে, আগে একবার একটু এটা দেখে নিই, কারণ এটা আমাদের জানা খুবই দরকার। এটা আগে একটু আমরা দেখি। দেখো, কাজী নজরুল ইসলামের রচিত বিদ্রোহী কবিতাটি কি হয়েছিল? তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যেটা 1922 সালে প্রকাশিত হয়, এটা থেকে সংকলিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী, আর প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস। প্রতিদান কবিতাটা যদি আমরা দেখি, এটা জসীমউদ্দীনের বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে যদি আমরা তাহারই পরে মনে দেখি, এটা 1935 খ্রিস্টাব্দে কি হয়েছিল? মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে, আর একে বলা হয় সংলাপ ধর্মী কবিতা। কি কবিতা? সংলাপ ধর্মী কবিতা। সংলাপ ধর্মী। সংলাপ ধর্মী বলতে কি বোঝায়? যে কবিতায় দুইজন ব্যক্তির কথোপকথন আছে। এই কবিতায় কার কার কথোপকথন আছে? কবি প্লাস কবি ভক্ত। কবি প্লাস কবি ভক্ত, এই দুইজন ব্যক্তির কথোপকথন এখানে আছে। ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি কবি শামসুর রাহমানের নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। এটা দেশপ্রেম, গণজাগরণ, সংগ্রামী চেতনার কবিতা। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে এটা সংকলিত হয়েছে। এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর ফেব্রুয়ারি 1969 আমরা যেটা দেখেছিলাম, এটা কিন্তু গদ্য ছন্দে রচিত। কোন ছন্দে? গদ্য ছন্দে রচিত। আবু জাফর আবাইদুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার নাম, কবিতা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এটা কি ছন্দে রচিত? গদ্য ছন্দে। এখন আমরা ডিরেক্ট এমসিকিউ প্র্যাকটিসে যাব। প্রথম আমরা এমসিকিউ দেখব সোনার তরী থেকে। সোনার তরী, এই টাইপের এমসিকিউ গুলো বিগত বছরগুলোতে এসেছে। আমি এমসিকিউ যেগুলো সলভ করে দিব, এগুলো তো তোমাকে বুঝতে হবেই। এর পাশাপাশি তোমাদের যার যে বই আছে, সে বই থেকে অবশ্যই কি করবা? তোমরা এমসিকিউ সলভ করবা। এমসিকিউ সলভ করার কোনো বিকল্প নেই, তোমাদেরকে এমসিকিউ সলভ করতেই হবে। কারণ এখানে যেহেতু এমসিকিউ আসবে পরীক্ষায়, তোমাকে এমসিকিউ সলভ করতেই হবে। তো আমরা সিরিয়াল শুরু করি। প্রথম কবিতা দেখো, রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাক্রান্ত, মাত্রাবৃত্ত। কি? মাত্রাবৃত্ত। কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কত মাত্রা? 8+5 মাত্রা, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রূপক কবিতা। এটাকে কি কবিতা বলা হয়? এটাকে বলা হয় রূপক কবিতা। এটাকে বলা হয় রূপক কবিতা। তরু ছায়া মসি মাখা গ্রামখানি কোথায় একা, এপারেতে নদী কূলে পরপারে নদী শূন্য নদীর তীরে। কবিতার চরণ দেখো। কবিতার চরণ এইভাবে বলা আছে সুন্দর করে, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। প্রভাত বেলা। তাহলে এখান থেকে যে যে প্রশ্ন আসতে পারে, তরু ছায়া মসি মাখা বলতে কালো রংকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? কালো রং। আর এই কবিতায় কোন সময়কারের কথা বলা আছে? প্রভাত বেলা, মানে কোন সময়ের কথা বলা আছে? সকালের কথা বলা আছে। কিসের কথা আছে? সকালের কথা বলা আছে। ক্লিয়ার? এই আমি যে প্রশ্ন সমাধান করতেছি, এর পাশাপাশি যে ব্যাখ্যাগুলো লিখে দিচ্ছি, ব্যাখ্যাগুলো অবশ্যই মনে রাখবা। পরপারে দেখিয়া কা তরু ছায়া মসিমাখা, এখান থেকে যে প্রশ্ন আসতে পারে, মসিমাখা বলতে কোন রংকে বোঝানো হয়েছে? কালো রংকে। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এইটা টাইপের প্রশ্ন এসেছে সোনার তরী থেকে, যে সোনার তরী কবিতায় কোন সময়ের বর্ণনা দেওয়া আছে, কোন সময়, প্রভাত বেলা বা সকাল বেলা। তো তরু ছায়া মসিমাখা গ্রামখানি কোথায়? পরপারে দেখিয়া কা তরু ছায়া মসিমাখা। পরবর্তী প্রশ্ন, সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে প্রকৃতি প্রতীকী অর্থে কি বোঝানো হয়েছে? কবির ব্যক্তিসত্তা, মহাকাল, কালস্রোত, সৃষ্টিকর্ম। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে বোঝানো হয়েছে কালস্রোত। আর মহাকাল কি? মহাকাল বলতে আসলে মাঝিকে ইঙ্গিত করা হয়েছে। মহাকাল বলতে কি? মাঝি। আর কবির সৃষ্টিকর্ম বলতে কি? কবির সৃষ্টিকর্ম বলতে হচ্ছে সোনার
ধান। কবির সৃষ্টিকর্ম বলতে কি? সোনার ধান, সোনার ধান। রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি ভাড়া ভাড়া শব্দের এরূপ ব্যবহারকে কি বলা হয়? এগুলো হচ্ছে কি নির্ধারক বিশেষণ। এগুলো কি নির্ধারক বিশেষণ, নির্ধারণ করতেছে এটা যে পরিমাণ কেমন। খরপরশা শব্দের আবিধানিক অর্থ কি? প্রশ্নটা নেওয়া হয়েছে শব্দ অর্থ থেকে। শব্দ অর্থ অংশ পড়লে খুব সুন্দরভাবে দেখতে পারবা। খরপরশা শব্দের অর্থ হচ্ছে ধারালো বর্ষা, ধারালো বর্ষা। খরপরশা শব্দের অর্থ হচ্ছে ধারালো বর্ষা। বারেক ভিড়াও তরি কুলেতে এসে কাকে আহ্বান করা হয়েছে? বারেক শব্দের অর্থ হচ্ছে একবার, একবার। এটা আসলে কে কাকে আহ্বান করেছে? এটা মূলত আমাদের কৃষক মাঝিকে আহ্বান করেছে, কৃষক মাঝিকে আহ্বান করেছে। তো কৃষক বলতে কি? কৃষক বলতে কবি, আর মাঝি বলতে মহাকাল। তো দেখি আমরা অপশনে কি আছে। বারেক ভিড়াও তরি কুলেতে এসে কাকে আহ্বান করেছে? নৌকার মাঝিকে, অচেনা লোকটিকে, কৃষককে, বারেক নামের বালকটিকে। কাকে? নৌকার মাঝিকে আহ্বান করা হয়েছে। শ্রাবণ গগন ঘিরে, এরপরের চরণ কি? কবিতার চরণ দেখো। শ্রাবণ গগন ঘিরে, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। কি? শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। তো এখানে কোথায় আছে? অপশনে গয়ে আছে। তরু ছায়া মসি মাখা কোন রঙের প্রসঙ্গ? একটু আগেই দেখে আসলাম, মানে দেখাইছি কিন্তু, যে তরু ছায়া মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? তরু ছায়া মসি মাখা বলতে বোঝানো হয়েছে কালো রঙকে। কোন রঙকে বোঝানো হয়েছে? কালো রঙকে। সোনার তরী কবিতার পংক্তি সংখ্যা কতটি? 40, 42, 46, 48? কয়টা? 42। সোনার তরী কবিতার পংক্তি সংখ্যা হচ্ছে 42টি। কোন দিকে নাহি চাই এর আগের চরণ কি? ঢেউগুলো নিরুপায় ভরা পালে চলে যায়, ঢেউগুলো কোথা যায় দেখে যেন মনে হয় চিনিবারে। দেখো, কোন দিকে নাহি চাই এর আগের চরণ হচ্ছে ভরা পালে চলে যায়, কোন দিকে নাহি চাই। কাটিতে কাটিতে ধান এলো বরষা, এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিরন্তরতা, বিলম্ব, সমাপ্তি, সম্ভাবনা। কি কাটিতে কাটিতে তার মানে কি কার্যক্রম চলতেছে, তাহলে এটা কি নিরন্তরতা, এটা নিরন্তরতা। সোনার তরী কবিতায় ক্ষুরধারা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুরের মতো ধারালো স্রোত, ধারালো ক্ষুর বিশেষ, ক্ষুরের মতো দেখতে, প্রবল স্রোত। তো তোমরা শব্দ অর্থ অংশ পড়লেই পাবা, শব্দ অর্থ অংশ খুব সুন্দর করে দেওয়া আছে। তো ক্ষুরধারা বলতে কি? ক্ষুরের মতো ধারালো স্রোত। সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের নাম উল্লেখ আছে? কবিতায় ডিরেক্ট বলা আছে শ্রাবণ গগন ঘিরে, শ্রাবণ, একটু আগেই দেখালাম কিন্তু এটা, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, ঘন মেঘ ঘুরে ফিরে। তাহলে কোন মাসের কথা বলা আছে? শ্রাবণ মাসের। কোন মাসের কথা বলা আছে? শ্রাবণ মাসের। সোনার তরী কবিতায় কি নিরূপায়? কবিতার চরণ এভাবেই আছে, ঢেউগুলো নিরূপায়। কি? ঢেউগুলো বা গুলি নিরূপায়, ঢেউগুলি নিরূপায়। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ঢেউগুলি। এই যে উত্তর কি হবে? ঢেউগুলি। কবিতার চরণে কি বলছে? কবিতার চরণে বলছে হচ্ছে ঢেউগুলি নিরূপায়, ঢেউগুলি নিরূপায়। সোনার তরী কবিতা উল্লেখিত সময় কোনটি? প্রথমেই ব্যাখ্যা দেখাইছি কিন্তু, প্রভাত বেলার কথা বলা আছে। প্রভাত মানে কি? প্রভাত মানেই সকাল। কবি কোথায় পড়ে রইলেন? মহাকালের পথে, শূন্য নদীর তীরে, ছোট ক্ষেতের পাশে, বাঁকা জলের স্রোতে। একদম শেষের দিকে চরণ দেখো, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। কোথায়? শূন্য নদীর তীরে রহিনু পড়ি। তাহলে কোথায় পড়ে আছে? শূন্য নদীর তীরে। কোথায় পড়ে আছে? শূন্য নদীর তীরে। তো এই ছিল সোনার তরী কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ। সোনার তরী কবিতা থেকে এই টাইপের এমসিকিউ গুলো যদি তোমরা দেখো, সোনার তরী কবিতা থেকে যদি এই টাইপের এমসিকিউ গুলো তোমরা দেখো, এর পাশাপাশি এখান থেকে যে এমসিকিউ গুলো বিগত বছরে আসছে সেগুলো দেখলেই তোমরা আশা করি এখান থেকে কমন পাবে। তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। পরবর্তীতে যাই আমরা, এখন আমরা কথা বলবো বিদ্রোহী নিয়ে। বিদ্রোহী নিয়ে কিন্তু একটু আগে দেখিয়েছি, যেটা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা, আর অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। তো এই বিদ্রোহী কবিতাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের শব্দার্থ অংশ পড়তে হবে। কারণ বিদ্রোহী কবিতার শব্দার্থ না পড়লে তোমরা এখানে উত্তর করতে পারবে না। এখন শব্দার্থ অবস্থা তোমাকে বাধ্যতামূলক মুখস্থ করতে হবে, শব্দার্থ অংশ। কেননা শব্দার্থে এমন এমন বিষয় আছে যেগুলো আসলে তুমি কখনো শোনো নাই। কারণ এখানে হিন্দু ধর্মের অনেক উপসর্গ আছে, অনুসর্গ, মানে হিন্দু ধর্মের নানা বিষয় বলা আছে, অন্য অন্য বিষয় বলা আছে। তো অবশ্যই তোমাকে শব্দার্থ অংশ মুখস্থ করতে হবে। শব্দার্থ অংশ থেকে আশা করা যায় একটা এমসিকিউ তুমি পাবে, তুমি পাবে। তো শব্দার্থ মুখস্থ করার দায়িত্বটা আসলে তোমাকে। তোমার শব্দার্থ মুখস্থ না করলে তো আসলে তুমি এখান থেকে উত্তর করতে পারবে না। তো বিদ্রোহী কবিতার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শব্দার্থ। এর পাশাপাশি যে ধরনের এমসিকিউ গুলো দরকার আমরা এখন এক এক করে একটু দেখি। দেখো, প্রথম কবিতা,
প্রথম প্রশ্ন, বিদ্রোহী কবিতায় বিশিষ্ট মুনি দুর্বাসার মায়ের নাম কি ছিল? ইন্দ্রাণী, তিয়াসা, পুরবী, অনুসয়া। কে ছিল? দুর্বাসার মায়ের নাম কি ছিল? অনুসয়া। দুর্বাসার মায়ের নাম কি ছিল? অনুসয়া। এই প্রশ্নটা কি শব্দ অর্থ থেকে, অর্থাৎ শব্দ অর্থ যাদের মুখস্থ আছে, যারা পড়েছো তারা উত্তর করতে পারবা। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে? সাম্যবাদী, অগ্নিবীণা, বিষের বাসী, দোলনচাঁপা। কোন কাব্যগ্রন্থ? অগ্নিবীণা কাব্যগ্রন্থ। কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎস কি? একদম পাঠ পরিচিতিতে দেখবা সুন্দর করে দেওয়া আছে, পাঠ পরিচিতিতে সুন্দর করে এটা দেওয়া আছে। কি কি উৎস হচ্ছে কি? পুরাণ, ইতিহাস, ঐতিহ্য। উত্তর হবে সবগুলো, অর্থাৎ এখানে পুরাণের কথাও এসেছে, ইতিহাসের কথাও এসেছে, বিভিন্ন ঐতিহ্যের বিষয়ও এসেছে। বিদ্রোহী কবিতায় তরবারি সদৃশ অস্ত্র বিশেষকে কি নামে অভিহিত করা হয়? খড়গ, কৃপান, কুঠার, হল। তোমরা যারা পড়েছো, তোমরা যারা হচ্ছে শব্দ অর্থ অংশ পড়েছো, তারা খুব সহজে এগুলোর উত্তর করতে পারবে। তারা কি খুব সহজে উত্তর করতে পারবে। আর যারা মনে করো পড়ো নাই, যারা পড়ো নাই, তারা কিন্তু এগুলো আসলে উত্তর করতে পারবে না। তারা কি করতে পারবে না? রাকিব দেখলাম অনেক কিছু উত্তর করতেছে। এখন বিষয় হচ্ছে ফেসবুক লাইভে কমেন্ট অনেক লেট করে আসে, তো রাকিবের চেষ্টা ভালো লাগতেছে। রাকিব খুবই ভালো উত্তর করতেছে। আর কেউ আছে? আর কেউ ওকে তো দেখতেছি না লাইভে। তোমাদের শেষ সময়ে আসলে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করা উচিত। তোমাদের শেষ সময়ে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করা উচিত। রাকিব অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। তোমরা যখন উত্তর দিবা মানে কি, তোমার জিনিসটা আসলে কিন্তু রিভিশন হয়ে যাবে। তোমার জিনিসটা কি হয়ে যাবে? তোমার জিনিসটা রিভিশন হয়ে যাবে। আর তোমরা অনেকেই আসলে দেখা যাচ্ছে যে খুব একটা অ্যাক্টিভ না ক্লাসে, খুব একটা অ্যাক্টিভ না, শুধু পিডিএফ পড়ার জন্য তোমরা অনেকেই ব্যস্ত থাকো, বাট টুকটাক তোমাদের পড়াশোনা করা উচিত। যাই হোক, আচ্ছা, রাকিব অনেকগুলো উত্তর দিয়েছে। আচ্ছা, আমরা প্রশ্নে আসি। বিদ্রোহী কবিতায় তরবারি সদৃশ অস্ত্র বিশেষকে কি নামে অভিহিত করা হয়? এটা আমরা কোথায় পাবো? শব্দ অর্থাংশে পাবো। এটাও কি শব্দ অর্থাংশ। তরবারি সদৃশ অস্ত্র বিশেষ, তরবারি মানেই কি? কৃপান। তরবারি মানেই কি? কৃপান। তরবারি বলতেই কৃপান। বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোন পত্রিকায়? বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকায়? বিজলি। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে আর এক হবে, আর এক হাতে রণতুর্য। এখানে কবির কোন সত্তা প্রকাশিত হয়েছে? দেখো, বাঁকা বাঁশের বাঁশরি, বাঁকা বাঁশের বাঁশরি মানে এখানে প্রেমের বিষয়টা প্রকাশিত হয়েছে, প্রেম। আর রণতুর্য মানে কি? রণতুর্য মানে তার মধ্যে দ্রোহ প্রকাশিত হয়েছে। দ্রোহ মানে কি? বিদ্রোহ, বিদ্রোহ প্রকাশ পেয়েছে। তাহলে অপশন দেখি, প্রেম ও দ্রোহ, বিদ্রোহী অত্যাচারিত, বিদ্রোহী ও বংশীবাদক, বিদ্রোহী ও যোদ্ধা। কি হবে? প্রেম ও দ্রোহ, প্রেম ও দ্রোহ। বলরামের অস্ত্র কি ছিল? কুঠার, ত্রিশূল, খড়গ, হল। বলরামের অস্ত্র ছিল কি? বলরামের অস্ত্র ছিল কি? উত্তর দাও তো, তোমরা উত্তর দাও, উত্তর দাও তোমরা। রাকিব তুমি, আচ্ছা আচ্ছা, আমি তো হচ্ছে প্রশ্নের নাম্বার লিখি নাই, আমি প্রশ্নে নাম্বার লিখি নাই, এই জন্য হচ্ছে শুধু ক উত্তর লিখলে আহ, বোঝা যাবে না যে কোনটার আসলে উত্তর করতেছে। আমারই আসলে এটা উচিত ছিল যে প্রশ্নের নাম্বারিং করা। প্রশ্নের নাম্বারিং করলে বুঝতে সুবিধা হইতো, প্রশ্নের নাম্বারিং করলে বুঝতে আসলে সুবিধা হইতো, বাট শুধু ক লিখলে আসলে এখানে আহ, দেখা যাচ্ছে যে উত্তর করার সম্ভব হবে না আর কি। হুম, গুড। আচ্ছা, বলরামের অস্ত্র ছিল কোনটা? হল। বলরামের অস্ত্র ছিল কোনটা? হল। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? এলানোকেশের, আইনের, মহাপ্রলয়, নটরাজের। এটা কবিতার চরণ। এটা কোথা থেকে প্রশ্ন? এই যে কবিতার চরণ, কবিতার চরণ। তো বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখীর সঙ্গে তুলনা করা হয়েছে এলানোকেশের। কিসের? এলানোকেশের। সুত শব্দের অর্থ কি? সুতা, পুত্র, স্রোত, তন্ত্র। কি? সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন? দুর্বাসা, ইন্দ্রাণী, বিশ্বামিত্র, প্রভঞ্জল। কি? কবি কি? ইন্দ্রাণী সুত। কিসের সুত? ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণী সুত। তো ইন্দ্রাণী কি? ইন্দ্রের স্ত্রী, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী। আর তার সুত হচ্ছে কি, বা তার পুত্র কি? তার পুত্র হচ্ছে জয়ন্ত। তার পুত্র হচ্ছে কি? জয়ন্ত। তার কি হবে উত্তর? ইন্দ্রাণী। বিদ্রোহী কবিতায় প্রণব নাদ বলতে কি বোঝানো হয়েছে? অঙ্কার ধ্বনি, করুণ কান্না, ঐকতান, মহাশব্দ। কি? অঙ্কার ধ্বনি বোঝানো হয়েছে। শির নেহারি আমারি নত শিরোই শিখর হিমাদ্রি। চরমটিতে কি প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস, প্রবল অহংকার, চরম দুঃসাহস, বিপুল প্রত্যাশা। দেখো, শির নেহারি মানে কি? তার শির দেখে ওই হিমালয়ের শীর্ষ চূড়া পর্যন্ত
নত হয়ে যাচ্ছে। এটা কি সম্ভব? এটা সম্ভব না। এটা কি হয়েছে? তীব্র আত্মবিশ্বাস। কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করিবেন? শ্মশান, লোকালয়, বিশ্ব হিমাদ্রি। দাবানল হয়ে দাহন করিবে কি? বিশ্ব। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 21, 22, 23, 24 কত? 1922 সালে। 1922 সালে। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের কন্দ্রন শ্বাস? বঞ্চিতের, বিধবার, পরশুরামের, ইসরাফিলে। দেখো, বিধবার বুকে কন্দ্রন শ্বাস, বিধবার বুকে কন্দ্রশান, ইসরাফিলের সিংহার হুঙ্কার, পরশুরামের কঠোর কুঠার। বিদ্রোহী কবিতার প্রথম চরণ কি? বল বীর, বল উন্নত মম শির, আমি দুর্বার, বিদ্রোহীর অনুক্লান্ত। কি হবে? বল বীর। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? হিমালয় শিখর, পৃথিবীর মানুষ, পৃথিবীর বৃক্ষরাজি, অত্যাচারী শাসককুলকে। হিমালয় শিখর মাথা নত করে যায় বা নতশির হয়। কবি নিজেকে কিসের নটরাজ হিসাবে ঘোষণা করেছেন? নিখিল পৃথিবীর বিশ্ববিধাতার, মহাপ্রলয়ের শিখর হিমাদ্রি। কবিতার চরণ কি? মহাপ্রলয়ের আমি নটরাজ। মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? শিবকে বোঝানো হয়েছে। কাকে? শিব মহাদেব একই ব্যক্তি। শিব মহাদেব একই ব্যক্তি। তাকে আবার কিন্তু ধৈর্যটিও বলা হয়েছে। কি বলা হয়েছে? ধৈর্যটিও বলা হয়েছে। যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করেন? কবিতার চরণ ডিরেক্ট বলা আছে, আমি দলে যাই যত নিয়ম কানুন বন্ধন। আমি কি করি? দলে যায় যত নিয়ম কানুন বন্ধন। তাহলে কি হয়ে যায়? দলে যান। ইন্দ্রাণী সুদকে একটু আগে লিখেছে, দুর্বাসা, জয়ন্ত, ধৈর্যটি শ্যাম। ইন্দ্রাণী সুদকে জয়ন্ত, ইন্দ্রাণী সুদকে জয়ন্ত। ইন্দ্রাণী সুতের হাতে কি থাকে? এই যে কবিতার চরণ, হাতে চাঁদ ভালে সূর্য, হাতে চাঁদ ভালে সূর্য। তাহলে হাতে কি থাকে? হাতে চাঁদ থাকে। কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অন্য হাতে কি? এটা একটু আগে দেখেছি। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর অন্য হাতে কি? রণ তুর্য। অর্থাৎ তার মধ্যে একই সাথে প্রেমও আছে, বিদ্রোহ আছে। তাহলে ইসরাফিলের সিংহানা, পরশুরামের কুঠার কি হবে? রণ তুর্য। কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন? পিনাক পানির, ধর্মরাজের, ইসরাফিলের, অরফিয়াসের। কি? পিনাক পানির ডমরু ত্রিশূল। কবিতার চরণ, এই প্রশ্নটাও কিন্তু কবিতার চরণ পড়লে তুমি পারবা। কবিতার চরণ পড়লেই পারবা। পিনাক পানির ডমরু ত্রিশূল। দুর্বাসা কেমন স্বভাব বিশিষ্ট মুনি ছিল? সদাহাস্য, কোপন, গুরুগম্ভীর, অস্থির। কোপন স্বভাব বিশিষ্ট মুনি ছিল। কেমন? কোপন স্বভাব বিশিষ্ট মুনি। দুর্বাসার পিতার নাম কি ছিল? মহর্ষি কপিল, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অত্রি, মহর্ষি উষানা। কি হবে? মহর্ষি অর্তে। নিদাগ শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। নিদাগ শব্দটি কি? গ্রীষ্মকে ইঙ্গিত করে। কি ইঙ্গিত করে? গ্রীষ্মকে ইঙ্গিত করে। গ্রিক পুরাণের গানের দেবতা কি ছিল? কে ছিল? অরফিয়াস, অ্যাপোলো, ইরিগাস, জিউস। কে ছিল? অরফিয়াস। গানের দেবতা কে ছিল? অরফিয়াস। ইরিগাস কোথাকার রাজা ছিলেন? ইথাকার, স্পার্টার, থ্রেসের, এথেন্সের। কোথাকার রাজা ছিলেন? থ্রেসের রাজা ছিলেন। থ্রেসের রাজা ছিলেন। অরফিয়াসের মায়ের নাম কি ছিল? মিউস, ক্যাল্লোপি, ইরিগাস, এথিনা, নেমেসিস। কি ছিল? মিউস ক্যাল্লোপি। কি ছিল? মিউস ক্যাল্লোপি। অরফিয়াস কিভাবে ইউরিডিসের মন জয় করেছিলেন? গান গেয়ে, সুরের ইন্দ্রজাল বিস্তার করে, শারীরিক সৌন্দর্য দেখিয়ে, অর্থবিত্তের লোভ দেখিয়ে। সুরের ইন্দ্রজাল বিস্তার করে। পরশুরাম বিষ্ণুর কততম অবতার? প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ। ষষ্ঠ অবতার ছিলেন। কত অবতার? ষষ্ঠ। সবগুলো প্রশ্নই কিন্তু শব্দ অর্থ অংশ। বিদ্রোহী কবিতার তোমাকে বাধ্যতামূলক ভাবে শব্দ অর্থগুলো বারবার পড়ে মুখস্থ করতে হবে। যদিও এটা কঠিন, এটা কিন্তু মুখস্থ করা সহজ বিষয় না, এটা মোটামুটি কঠিন। তো এটার জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে, বারবার পড়তে হবে। বারবার পড়লেই দেখা যাচ্ছে কি হচ্ছে, বারবার পড়লেই তোমার আশা করি মুখস্থ হয়ে যাবে। বারবার পড়লেই তুমি অপশন দেখলে হলে উত্তর করতে পারবা। কার আদেশে পরশুরাম কুঠার দিয়ে মাতৃহত্যা করেন? রাজার, পিতার, দেবতার, গুরুর। পিতার আদেশে কি করেন? পিতার আদেশে মাতাকে হত্যা করেন। পিতার আদেশে মাতাকে হত্যা করেন। পিতার আদেশে মাতাকে হত্যা করেন। পরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করেন? 51 বার, 11 বার, 21 বার, 31 বার। কতবার? 21 বার। কতবার? 21 বার ক্ষত্রিয়দের নিধন করেন। হল শব্দের অর্থ কি? পাহাড়, কুঠার, লাঙল, কাস্তে। হল শব্দের অর্থ লাঙল। হল শব্দের অর্থ লাঙল। খড়গ কি? অস্ত্র, যন্ত্র বিশেষ, অস্ত্র বিশেষ, খাদ্য বিশেষ, সাজা বিশেষ। অস্ত্র বিশেষ। কি? অস্ত্র বিশেষ। খড়গ কি কাজে ব্যবহৃত হয়? এখানে রস্য হবে না। খড়গ কি কাজে ব্যবহৃত হয়? কোনো কিছু কর্তন করতে, যুদ্ধ করতে, বলিদান করতে, যজ্ঞ করতে। বলিদানে খড়গ ব্যবহৃত হয়। কবি অত্যাচারীর কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না? হলাচল, তরবারি, গদা, খড়গ কৃপান। তিনি কি অত্যাচারীর খড়গ কৃপান আর রণক্ষেত্রে দেখতে চান না?
বিদ্রোহী কবিতায় ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্রকে কোন শব্দে প্রকাশ করা হয়েছে? মাইন, টর্পেডো, মহাপ্রলয়, ভীম কি? টর্পেডো। টর্পেডো। ডমরু বলতে কি বোঝায়? এক ধরনের গোল অস্ত্র, ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র, ডুমুর গাছের ফল একটি জাতিগোষ্ঠীর নাম কি? ডুমুর কি? ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র। আমি চক্র মহাশঙ্খ, আমি কি? প্রণবনাথ প্রচন্ড। প্রণবনাথ প্রচন্ড। কবিতার চরণ, ডিরেক্ট কবিতার চরণ। কবি নিজেকে কার মরম বেদনা বলেছেন? অভিমানীর, সম্মানীর, অবমানীদের, উদাসীনা। এটা কি? কবিতার চরণ। এটা কি? কবিতার চরণ। তাহলে কার কথা বলেছিলেন? অবমানিতের মরম বেদনা। অরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি ছিল? ইউরিডিস, নেফারিতি, অলকা, কুন্তী। কি ছিল? ইউরিডিস ছিল। সে তাহলে এটা আমরা দেখলাম হচ্ছে বিদ্রোহী। আশা করি বিদ্রোহীর ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে? তোমাকে অবশ্যই শব্দ অর্থ অংশগুলো বারবার পড়তে হবে। ভালো করে বলতেছি কিন্তু। শব্দ অর্থ অংশ যদি না পড়ো তোমরা, তাহলে এখান থেকে আসলে তোমার জন্য উত্তর করা অনেক টাফ হয়ে যাবে। শব্দ অর্থ অংশ তুমি যদি না পড়ো। পাশাপাশি কবিতাটা একটু বড় রিডিং করতে হবে। এখান থেকে কবিতার চরণ থেকেও এমসিকিউ আসতে পারে। এর পাশাপাশি শব্দ অর্থটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। শব্দ অর্থ তো তোমার পড়তেই হবে অবশ্যই। যাই হোক, এবার আমরা যাই প্রতিদান কবিতা। খুব সহজ একটা কবিতা। জাস্ট এখানে কবিতার 2-3টা চরণ আছে, মোটামুটি এমসিকিউ আসার মতো। ওই চরণগুলো থেকে এমসিকিউ এখানে আমরা এখন দেখাবো। আর প্রতিদান কবিতা আসলে কঠিন কোনো কিছু নাই, খুবই সহজ। শব্দ অর্থ আছে 5টার মতো, এটা খুবই সহজ। দীঘল রজনী আছে, জেবা আছে, এইগুলোই হচ্ছে শব্দ অর্থ আছে। আর এটা নেওয়া হয়েছে জসীমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে। কোন কাব্যগ্রন্থ থেকে? বালুচর কাব্যগ্রন্থ থেকে। তো দেখি আমরা। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, এর পরের চরণ কি ছিল? আমি করে লয়ে তারি মুখখানি, আমি লয়ে করে তারি মুখখানি, সাজাই তাহার গৃহখানি কত ঠায়। কি? যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি। কি হবে? আমি লয়ে করে তারি মুখখানি। প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ধানক্ষেত, বালুচর, রাখালি, রঙিলা, নায়ের মাঝি। কোনটা? বালুচর। দেখো আমরা অনেকগুলো এমসিকিউ দেখাচ্ছি, যদি কোনো এমসিকিউ এর উত্তর দেখাই থেকে বাই এনি চান্স ভুল হয়ে যায়, যেটা তোমাদের মনে করো বইয়ে তোমরা দেখতেছো, অবশ্যই সাথে সাথে তোমরা ইনবক্সে দিবা যে এটা কোনো কারণে উত্তর দেখাইতে ভুল হয়েছে। যেহেতু অনেকগুলো এমসিকিউ দেখাচ্ছি, দেখতে আমাদের এরকম হয়ে যাইতেও পারে। আচ্ছা দেখি আমরা। প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি করেছেন? দয়া, অভিশাপ, শাস্তি, ক্ষমা। অনিষ্টকারীকে কি করেছেন? ক্ষমা করেছেন। তিনি কি করেছেন? ক্ষমা করেছেন। ক্ষমা করেছেন। পরের প্রশ্নে যাব আমরা। পরের প্রশ্নে যাব। সোমায়া অনেকগুলো উত্তর করেছে। সোমায়া মিম, গুড। অনেকগুলো উত্তর করেছো, অনেকগুলো উত্তর করেছো। আচ্ছা পরের প্রশ্নে যাই আমরা। প্রতিদান কবিতায় কবি কেন অনিষ্টকারীর উপকার করতে চান? অনিষ্টকারীকে সুপথে আনার জন্য, পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করার জন্য, পৃথিবীকে মানবিক হিসাবে উপস্থাপন করার জন্য, অনিষ্টকারীর বোধ জাগ্রত করার জন্য। প্রশ্নটা পাবো আমরা পাঠ পরিচিতিতে। কোথায়? পাঠ পরিচিতি। কবি কি করতে চান? কবি পৃথিবীকে, সব পাঠ পরিস্থিতিতে আমরা পাবো। কবি পৃথিবীকে কি করতে চান? সুন্দর ও মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে চান। এজন্য তিনি অনিষ্টকারীর উপকার করতে চান। প্রতিদান কবিতায় কবির বুকে যে আঘাত এনেছে, কবি তার জন্য কি করেন? কাঁদেন, রাত জাগেন, ঘর বাঁধেন, খুঁজে বেড়ান। কি করেন? কবির বুকে যে আঘাত এনেছে, কবি তার জন্য কাঁদেন। কবির বুকে যে আঘাত এনেছে, কবি তার জন্য কাঁদেন। প্রতিদান কবিতার মুখ্য বিষয় কি? মানবিক সমাজ, মাহাত্ম্য প্রদর্শন, দুইজনের শোধন, পরার্থপরতা। কি? পরার্থপরতা। প্রতিদান কবিতার মূলই হচ্ছে পরার্থপরতা। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দেন? যে ফুল মারলো, বুক ভরা গান, ফুল মালঞ্চ, নিঠুরিয়া বাণী। কি কি? যে বিষে ভরা বান দেয়, কবিতাকে কি করেন? বুক ভরা গান দেন। প্রতিদান কবিতায় কেমন রজনী জাগার কথা বলা আছে? কি? দীঘল রজনী তার তরে জাগিয়ে, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে করেছে মোর। দীঘল রজনী বলতে কি বোঝায়? দীর্ঘ রাত জাগতেছে। কি করতেছে? দীর্ঘ রাত জাগতেছে। ঘুম যে হরেছে মোর, হরেছে মানে কি? কবির ঘুম কেড়ে নিয়েছে। কবির ঘুম কেড়ে নিয়েছে। যে কবির ঘুম কেড়ে নিয়েছে, কবি তার জন্য কি করতেছে? কবি তার জন্য দীর্ঘ রাত জাগতেছে। দীর্ঘ রাত জাগতেছে। যে ব্যক্তি কবির ঘুম হরণ করেছে, কবি তার জন্য কি করেন? অর্ধ রজনী জাগেন, পূর্ণ রজনী জাগেন, দিবস রজনী জাগেন, দীঘল রজনী জাগেন। কি? দীঘল রজনী জাগেন। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, এর পরের চরণ কি? পথে পথে আমি ফিরি তার লাগি, আমি তারে, আমি দেই তারে বুক ভরা গান, যে মোরে করিল পথের বিভাগী, যে মুখে সে করেন। দেখো, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দেই কি? আমি দেই তারে বুক ভরা গান।
প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন? ফুল, ঘৃণা, বান, ঘর। কাটা পেয়ে তারা কি দান করেছেন? ফুল দান করেছেন, ফুল দান করেছেন। এখন আমরা 18 বছর বয়স কবিতায় যাব। প্রতিদান কবিতা খুবই অল্প, খুবই অল্প কয়েকটা এমসিকিউ আসে। 18 বছর বয়স কবিতা খুবই ইম্পর্টেন্ট। এখানে কবিতার চরণ থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। এর পাশাপাশি সুকান্ত ভট্টাচার্য খুব গুরুত্বপূর্ণ একজন রাইটার, তার সম্পর্কে আমাদের অবশ্যই দেখতে হবে। বিশেষ করে তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এই সম্পাদকের দায়িত্ব পালন করেন, এটা দরকার। তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে ছাড়পত্র, এছাড়া কিন্তু তার আকাল নামে একটা কাব্যগ্রন্থ আছে। আকাল নামটা মনে রাখতে হবে, আকাল, আকাল নামটা মনে রাখবা। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে আছে ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি। এই যে ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে তিনি কি করেন? আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। কি নামে? আকাল নামে। প্রশ্নে আসি আমরা। 18 বছর বয়স কবিতায় কি প্রকাশিত হয়েছে? কি প্রকাশিত হয়েছে? শুভ অশুভর দ্বন্দ্ব, সময়ের প্রতিচ্ছবি, শোষণ বঞ্চনার বিদ্রোহ, তারুণ্যের অমিত সম্ভাবনা। কি এখানে মূলত তারুণ্যের অমিত সম্ভাবনা, তরুণদেরকে জাগ্রত করার চেষ্টা, মানে তরুণদের যে জাগ্রত মনোভাব সেটাই এখানে ফুটিয়ে তোলার বারবার চেষ্টা করা হয়েছে। 18 বছর বয়স কবিতায় বিপদের মুখে এ বয়স কি? কবিতার চরণ, একদম কবিতার চরণ থেকে প্রশ্ন এসেছে। যে দেখো, বিপদের মুখে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। বিপদের মুখে কি এ বয়স অগ্রণী? বিপদের মুখে এ বয়স কি? অগ্রণী। বিপদের মুখে এ বয়স অগ্রণী। 18 বছর বয়সেরা অহরহ কি উকি দেয়? কবিতার চরণ। বিরাট দুঃসাহসেরা দেয় উকি। বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। তাহলে কি উকি দেয়? ভয়, কোলাহল, দুঃসাহস, আন্দোলন। কি? দুঃসাহস। 18 বছর বয়সে কি ক্ষত বিক্ষত হয়? জৈবন, সূর্য, চেতনা, সহস্র প্রাণ, শপথের কোলাহলে কি হয়? ক্ষত বিক্ষত হয়। আশা করি আমরা যখন কবিতার চরণটা লিখতেছি তোমার মাথায়ও চলে আসতেছে যে কবিতার এই চরণটা ছিল, কারণ তোমরা এতদিন পড়েছো, এই কবিতার এই চরণগুলো তো মাথায় আসা উচিত আসলে। তো তাহলে দেখি আমরা কি হয়। ক্ষত বিক্ষত হয়, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। কি ক্ষত বিক্ষত হয়? ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়স বাঁচে, কবিতার চরণ, কবিতার চরণ। 18 বছর বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। কোথায় বাঁচে? 18 বছর বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। এ বয়স তবে নতুন কিছু তো করে। এখানে এ বয়স তবু, এই তবু কি এখানে অব্যয়, তবু কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতায় পদাঘাতে কি ভাঙতে চায়? কবিতার চরণ। পদাঘাতে ভাঙতে চায়, পদাঘাতে চাই ভাঙতে কি? পাথর বাধা। কি ভাঙতে চায়? পাথর বাধা ভাঙতে চায়। অট্টালিকা, শোষণের শৃঙ্খল, শিখল, পাথর। কি ভাঙতে চায়? পাথর বাধা ভাঙতে চায়। 18 বছর বয়স বাঁচে, একটু আগে কবিতার চরণ দেখলাম। 18 বছর বয়স বাঁচে কি? দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স কি? বিপদের মুখে এ বয়স অগ্রণী। শপথের কোলাহলে কি? সর্বে আত্মাকে। আর কালো লক্ষ্য কি? দীর্ঘশ্বাস। তাহলে এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। 18 বছর বয়সে কি নেই? ঝুঁকি, মন্ত্রণা, সংশয়, কাদা। এ বয়সে কি নেই? কোনো সংশয় নেই। কি সংশয়? সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কি? ঘুম নেই, আকাল, পূর্বাভাস, ছাড়পত্র। কি? আকাল, আকাল। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন বা সম্পাদক ছিলেন? দৈনিক স্বাধীনতা, যুগবাণী, ভারতী বঙ্গদর্শন। কি? দৈনিক স্বাধীনতা। এ বয়সে প্রাণ, পংক্তির শূন্য স্থানে কি বসবে? এ বয়সে প্রাণ, তারপর মনে করো শূন্য স্থান, তাহলে কি? এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে প্রাণ কি? তীব্র আর প্রখর, তীব্র আর প্রখর। বিপদের মুখে 18 বছর বয়স থাকে কি? দুর্বার, ভয়ঙ্কর, অসহায়, অগ্রণী। বিপদের মুখে এ বয়স কি? অগ্রণী। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? 19, 20, 21, 22। কত বছর? 21 বছর বয়সে মারা যান। 18 বছর বয়স কি জানে না? কাদা, নাচা, হাসা, বেদনা। 18 বছর বয়সে জানে না কাদা। নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম নয়? মিঠে করা তার, অভিযান তার, এক মুঠো ঘুম নেই। কি? এই
এক মুঠো তার না, এটাই কি সঠিক উত্তর? এটাই সঠিক উত্তর। এ বয়স কাঁপে কি? এ বয়স কাঁপে কি? বেদনায় থর থর। এ বয়স কাঁপে কি? বেদনায় থর থর। এ বয়স কাঁপে বেদনায় থর থর। 18 বছর বয়সে কি উকি দেয়? যৌবন, প্রেম, দুঃসাহসেরা তারুণ্য। 18 বছর বয়সে কি দুঃসাহসেরা দেয় উকি। 18 বছর বয়স কবিতায় ক্ষত বিক্ষত হয় কি? হৃদয়, স্বপ্ন, মানুষের জীবন, সহস্র প্রাণ। 18 বছর বয়সে কি ক্ষত বিক্ষত হয়? সহস্র প্রাণ। 18 বছর বয়স কবিতাটি প্রকাশিত হয় 48, 49, 50, 58 কততে? 48, 1948, 1948। তাজা তাজা প্রাণে অসহ্য কি হয়? বেদনা, দুঃখ, ব্যথা, যন্ত্রণা। কি তাজা তাজা প্রাণে? অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়সে আত্মাকে কোথায় সর্পে দেয়? শপথের কোলাহলে, নরকের আগুনে, লক্ষ্য দীর্ঘশ্বাসে, যুদ্ধের ময়দানে। কি শপথের কোলাহলে, শপথের কোলাহলে। 18 বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে? এই প্রশ্নটা নেওয়া হয়েছে শব্দ অর্থ অংশ থেকে। এই কবিতার শব্দ অর্থ অংশে তোমরা দেখবে যে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাগুলো একবার রিডিং পড়ে নিও। যদিও বিদ্রোহীর মতো এটার শব্দ অর্থ অতটা ব্যাখ্যা গুরুত্বপূর্ণ না, তারপরেও পড়তে হবে। 18 বছর বয়স কবিতা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে বিদ্রোহ, জটিলতা, প্রগতি ও সংবেদনশীলতা, সংগ্রামশীলতা, তীব্রতা ও সংবেদনশীলতা, দুঃসাহস, স্নেহ, মমতা। কি তীব্রতা ও সংবেদনশীলতা, তীব্রতা ও সংবেদনশীলতা। এবার আমরা দেখব হচ্ছে, এবার আমরা দেখব কি তাহারেই পড়ে মনে। এবার আমরা দেখব তাহারেই, তাহারেই পড়ে মনে, তাহারে পড়ে মনে। তো দেখার আগে দেখি আসলে তোমরা কেউ কোনো জিজ্ঞাসা করেছো কিনা। আশা করি এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার যে আসলে কি পড়তে হবে। এখন মূল কাজ হচ্ছে ক্লাসের স্লাইড গুলো পড়া, এর পাশাপাশি তোমাদের এই জিনিসগুলো একবার রিভিশন দেওয়া। তাহলে চান্স সবাই ইনশাল্লাহ নিশ্চিত পাচ্ছ, বাট দেখা যাচ্ছে সাবজেক্ট ভ্যারি করবে আর কি এখানে। ওকে, আমরা এবার পরের অংশে যাব। পরের অংশে যাব আমরা। আচ্ছা, আমরা এবার তাহারে পড়ে মনে যাব। তার আগে দেখি যে তোমাদের আসলে কারো কোনো প্রশ্ন আছে কিনা। তোমরা অনেকে উত্তর দিয়েছো, পরবর্তী ক্লাস থেকে আমরা চেষ্টা করবো যে প্রশ্নের নাম্বার রাখার, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনটা কি হচ্ছে। যাই হোক, এবার আমরা দেখবো তাহারেই পড়ে মনে। তাহারেই পড়ে মনে এই কবিতাটা একটা সংলাপ ধর্মী কবিতা। কেমন কবিতা? এই কবিতাকে বলা হয়েছে সংলাপ ধর্মী কবিতা। সংলাপ ধর্মী বলতে বোঝায় যে কবিতায় দুইজন ব্যক্তির কি কথোপকথন থাকে। কথোপকথন কে কে আছে এখানে? কবি আর কবি ভক্ত, কবি আর কবি ভক্ত। তো এই কবিতাকে আবার অনেকেই বলে কি নাটকীয় গুণ সম্পন্ন কবিতা। কি বলে? পাঠ পরিচিতি অংশ যেটা আছে, নাটকীয় গুণ সম্পন্ন কি কবিতা? নাটকীয় গুণ সম্পন্ন কবিতা। কি কবিতা? নাটকীয় গুণ সম্পন্ন কবিতা। নাটকীয় গুণ সম্পন্ন কবিতা। নাটকীয় গুণসম্পন্ন কবিতা। যা হোক, আমরা আসি। দেখো, বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এ মোর মিনতি। এ মিনতি কে করে? অর্থাৎ এই কবিতার কোন একটা উক্তি থাকবে কবি বলেছে, কোন একটা থাকবে কি কবি ভক্ত বলেছে। এখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা আসলে কে বলেছে। দেখো, বসন্ত বন্দনা তবে কণ্ঠ শুনি এ মোর মিনতি। এ মিনতি কে করে? কবি ভক্ত, প্রিয়জন কবি দক্ষিণাসমী। কে করে? কবি ভক্ত কবির কাছে শুনতে যাচ্ছে, অবশ্যই কবি ভক্তের মিনতি। তাহারই পরে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন? খুবই সহজ প্রশ্ন। দেখো, কবি গান রচনা করুক আর না করুক, বসন্ত চলে আসবে। এটা তো কি প্রকৃতির স্বাভাবিক নিয়মে তো এটাই হওয়া উচিত। অপশন দেখি আমরা। প্রথমত, বসন্ত ঋতু এসেছে কেন? বাতাবি লেবুর ফুল ফোটায়, দক্ষিণা বাতাস বয়ে যাওয়ায়, কবি ভক্তের আহ্বানে, প্রকৃতির অমোঘ নিয়মে। কি প্রকৃতির যে অমোঘ নিয়মেই চলে এসেছে। তাহারই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? ফাগুন, আমের মুকুল, বাতাবি লেবু, দক্ষিণা সমীর ফাগুন। একদম কবিতার চরণে দেওয়া আছে কি এসেছে সে? ফাগুন সরিয়া। কি ফাগুন সরিয়া। তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? বসন্তের, শীতের, নিজের ভক্তের। কি বসন্তের প্রতি তীব্র বিমুখতা। বসন্তের প্রতি তীব্র বিমুখতা। কি হয়েছিল? তার স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা যাওয়ার কারণে বসন্ত তার মনে কোনরূপ আবেদন জাগাতে পারতেছিল না।
কহিল সে কাছে সরে আসির পরের চরণ কি? কুহেলি উত্তরি তলে মার্ঘের সন্ন্যাসী বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? নাই হলো না হোক এবারে শুনি নাই ডাকিনি সন্ধান কি? কহিল সে কাছে সরে আসি কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। উত্তরি শব্দের অর্থ চাদর। উত্তরি শব্দের অর্থ কি? চাদর। পরবর্তী প্রশ্নে যাই আমরা। মাঘের সন্ন্যাসী দিগন্তের পথে কেমন, দিগন্তের কোন বা কেমন পথে গেছে? পুষ্পশূন্য কুয়াশা ঢাকা পত্রহীন রিক্ততাপূর্ণ। কবিতার চরণ। পুষ্পশূন্য দিগন্তের পথে কি? পুষ্পশূন্য দিগন্তের পথে। রচিয়া লহনা আজ গীতি, এখানে না কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিষেধ, অনুরোধ, আদেশ, তিরস্কার কি? রচিয়া লহনা আজ গীতি, এখানে অবশ্যই কি করতেছে? এখানে অবশ্যই অনুরোধ করতেছে। কি করতেছে? অনুরোধ করতেছে। কুহেলি উত্তরি তলে ড্যাশ সন্ন্যাসী, শূন্যস্থানে কি বসবে? মাঘের, পৌষের, শীতের, ফাল্গুনের কি? কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। তাহারই পরে মনে কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের, বাতাবি লেবু আম, বাতাবি লেবু লিচু। আম, লিচু, আম, পেয়ারা কি? বাতাবি লেবু আর আম। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? কবিতার চরণ এইভাবে আছে দেখো। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? ফুটেছে কি আমের মুকুল? অর্থাৎ এই দুইটা জিনিসই কিন্তু আছে। পরবর্তী চরণে যাই। ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতি লোভেনি কি ড্যাশ, শূন্যস্থানে কি হবে? বসন্তের সাজ, ঋতুর সাজ, ঋতুর সাজন, ঋতুরাজন কি? বসন্ত। ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতি লোভেনি কি ঋতুর রাজন। তাহারই পরে মনে কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? মোহাম্মদী, কল্লোল, সওগত, নওরাজ। কোন পত্রিকা? মোহাম্মদী। এটা ছিল কি একটা মাসিক পত্রিকা। কোন পত্রিকা? মাসিক পত্রিকা। কত খ্রিস্টাব্দে? 1935। 1935 প্রকাশিত হয়। 1935। মাধবী শব্দের অর্থ কি? মধুকর, মাধবীলতা, বাসন্তী ফুল, মধুময়। মাধবী অর্থ বাসন্তী লতা ও তার ফুল বা তার ফুল। এই যে বাসন্তী লতা অথবা তার ফুল, বাসন্তী লতা অথবা তার ফুল। তাহারই পরে মনে কবিতায় মাঘের সন্ন্যাসী বলতে কবি বুঝিয়েছেন শীত ঋতুকে, বিষণ্ণ কবির হৃদয়কে, শীতের কুয়াশাকে, কবির স্বামীকে। কাকে বুঝিয়েছেন? শীত ঋতুকে। মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? শীত ঋতুকে বোঝানো হয়েছে। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, এখানে কুহেলি অর্থ কি একটু আগেই দেখালাম। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। উত্তরি শব্দের অর্থ চাদর। কুহেলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরি শব্দের অর্থ চাদর। তাহলে কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? কবিকে, ফাগুনকে, প্রিয়জনকে, প্রকৃতিকে। কাকে? ফাগুনকে স্মরণ করে এসেছে। কহিল সে সুদূর চাহিয়া ড্যাশ পাথার বাহিয়া কি? অলোকের পাথার বাহিয়া কি? অলোকের পাথার বাহিয়া। অলোক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ্য। অলক্ষ্য বলতে বোঝাই হচ্ছে দৃষ্টির অগোচর। কি? দৃষ্টির অগোচরে। দৃষ্টির অগোচরে। গঠন রীতির দিক থেকে তাহারই পরে মনে কবিতাটি কাহিনী নির্ভর রচনা, সংলাপ নির্ভর, প্রকৃতি নির্ভর, প্রেম নির্ভর। এটা কি একটি সংলাপ নির্ভর রচনা। কেমন রচনা? এটা একটা সংলাপ নির্ভর রচনা। কোন গ্রন্থটি শামসুর রহমানের? তার মানে এটা আমরা এবার হচ্ছে ফেব্রুয়ারি 1969 যাব। কোন কবিতায় যাব এবার আমরা? ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969। তাহারই পরে মনে কবিতায় তোমাদের যেটা করতে হবে, তোমাদেরকে শব্দ অর্থ অংশ দুই একটা আছে, এগুলো দেখতে হবে। এর পাশাপাশি কবিতার চরণটা একটু ভালো করে দেখতে হবে। কবিতার চরণ। তাহলে আশা করি যে তোমরা ভালো করতে পারবা এখান থেকে। তাহলে আশা করি কি ভালো করতে পারবা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969। কোনটি শামসুর রহমানের? ঝরা পালক, বিমুখ প্রান্তর, বৈরী বৃষ্টিতে, নিজ বাসভূমে। শামসুর রহমানের কোনটা? নিজ বাসভূমে। এই নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে কিন্তু ফেব্রুয়ারি 1969 কবিতা নেওয়া হয়েছে। কি? ফেব্রুয়ারি 1969 নেওয়া হয়েছে এই নিজ বাসভূমি থেকে। কি থেকে নেওয়া হয়েছে? নিজ বাসভূমে। কর্মজীবনে কবি শামসুর রহমান ছিলেন শিক্ষক, সাহিত্য গবেষক, সাংবাদিক, আইনজীবী। কি ছিলেন? সাংবাদিক ছিলেন। শামসুর রহমান কি ছিলেন? সাংবাদিক। নামটা একটু খেয়াল করো, শামসুর রহমান, কিন্তু রহমান মানে রয়ের সাথে কিন্তু আকার। পরীক্ষা অপশনে কিন্তু শুধু রও থাকতে পারে, রয়ের সাথে আকার খেয়াল করো। কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি? রক্তাক্ত রাজপথ, শহীদের রক্তের বুদবুদ, একুশের কৃষ্ণচূড়া, রক্তাক্ত মিছিল। কি বলা হয়েছে? কবিতার চরণে সুন্দর করে বলা আছে, একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। কি? একুশের
একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কিসের ইঙ্গিত? চেতনা, প্রেমের, বিদ্রোহের, স্বপ্নের কি? একুশের কৃষ্ণচূড়া আমাদের কি? চেতনারই রং। একুশের কৃষ্ণচূড়া কিসের রং? চেতনার রং। কোন রং চোখে ভালো লাগে না? যে রং পাকা নয়, যে রং গাঢ় নয়, যে রং হালকা নয়, যে রং সন্ত্রাস আনে। কোন রং ভালো লাগে না চোখে? যে রং সন্ত্রাস আনে। কি করে? যে রং সন্ত্রাস আনে সে রং কি লাগে না? ভালো লাগে না চোখে। এখন যে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, এখানে কোন রঙের কথা বলেছে? কৃষ্ণচূড়ার রং, সন্ত্রাসের রং, ভালোবাসার রং, বিপ্লবের রং। কোন রঙে পথঘাট ছেয়ে গেছে? কোন রঙে? সন্ত্রাসের রং। কোন রং? সন্ত্রাসের রং। ফেব্রুয়ারি 1969 কবিতায় উল্লেখিত কবি এবং কবির মতোই বহু লোক এখন কোথায় আছে? মিছিলে, রাজপথে, আন্দোলনে, ঘাতকের আস্তানায়। কোথায়? কবি এবং কবির মতো অনেক লোক কি হচ্ছে? ঘাতকের আস্তানায় ভুলুণ্ঠিত হচ্ছে। কোথায় ভুলুণ্ঠিত হচ্ছে? ঘাতকের আস্তানায়। ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? কবিতার চরণ এভাবে দেখা আছে, দেখো যে বরকত বুক পাতে ঘাতকের থাবার সামনে। তাহলে বুক পাতে কে? বুক পাতে বরকত। বরকত গাঢ় উচ্চারণে কি বলে? জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, অবিনাশী বর্ণমালা, বাংলাদেশ চিরজীবী হোক, দীর্ঘজীবী হোক। কি বলছে? অবিনাশী বর্ণমালা। অবিনাশী মানে কি? যেটা বিনাশ করা যায় না। বাংলা ভাষাকে একদল গোষ্ঠী বিনাশ করতে চেয়েছিল, তারা পারে নাই। তো বাংলা ভাষাকে কি বলা হয়েছে? অবিনাশী বর্ণমালা। এখনো ড্যাশ রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। কি হবে? এখনো কি? কবিতার চরণ কি? এখনো বীরের রক্তে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, এখনো বীরের রক্তে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। সকাল সন্ধ্যায় বলতে কি বোঝানো হয়েছে? সকাল সন্ধ্যায়, সকাল ও সন্ধ্যায়, সারাক্ষণ, সকাল বা সন্ধ্যায়। এটা প্রশ্নটা নেওয়া উচিত ছিল প্রাত্যহিকতায় বলতে কি বোঝানো হয়েছে? প্রাত্যহিকতায় বলতে বোঝানো হয়েছে সারাক্ষণ, সারাক্ষণ। 1969 সালের গণঅভ্যুত্থান কোন সরকারের বিরুদ্ধ শক্তি ছিল? স্বৈরাচারী আইয়ুব সরকার, এরশাদ সরকার, মুসলিম লীগ সরকার, ইয়াহিয়া সরকার। কোন সরকার? স্বৈরাচারী আইয়ুব সরকার। ফেব্রুয়ারি 1969 কবিতায় হৃদয়ের হরিত পতাকা দ্বারা কি বোঝানো হয়েছে? পূর্ব বাংলাকে, হৃদয়ের অনুভূতিকে, পশ্চিম বাংলাকে, হৃদয়ের উপত্যকে। কাকে কাকে বোঝানো হয়েছে? পূর্ব বাংলাকে। হৃদয়ের হরিত পতাকা বলতে বোঝানো হয়েছে পূর্ব বাংলাকে। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে, সালাম রাজপথে নেমে কি করে? স্লোগান দেয়, পতাকা উড়ায়, শহীদ হয়, ভাষণ দেয়। কবিতার চরণ কি? সালাম নামে রাজপথে, সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ। তাহলে শূন্যে তোলে ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে কি? পতাকা। তাহলে কি হবে? পতাকা উড়ায়, পতাকা উড়ায়। সালাম আবার কোথায় নামে? মিছিলে, রাস্তায়, রাজপথে, উঠানে। সালাম নামে রাজপথে। কোথায় নামে? রাজপথে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কতজন ভাষা শহীদের নাম এসেছে? 1, 2, 3, 4। কয়জন? 2 জন। এই 2 জন কে কে? সালাম আর বরকত। কার কার নাম এসেছে? সালাম, বরকত। শহীদের ঝলকিত রক্তের বুদবুদ বলা হয়েছে কোন ফুলকে? রক্তজবা, কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল। কি কাকে? কৃষ্ণচূড়াকে, কৃষ্ণচূড়াকে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ধরনের কবিতা? রোমান্স ধর্মী, ইতিহাস নির্ভর, রাজনৈতিক, রোমান্টিক। এটা কি একটা ইতিহাস ধর্মী কবিতা? ইতিহাস নির্ভর কবিতা, ইতিহাস নির্ভর কবিতা। এখন আমরা দেখব সর্বশেষ কবিতা আমাদের, আমি কিংবদন্তির কথা বলছি। এখানের যে কবি পরিচিতি আবু জাফর ওবায়দুল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে আমরা একটু আগে দেখব। দেখো, আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন এবং 1984-তে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলার সাহিত্যে তার অবস্থান বিশেষভাবে স্বাতন্ত্র চিহ্নিত। তার কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। কি কি প্রাধান্য পেয়েছে? রাষ্ট্রভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21 পদকে ভূষিত হন। বাংলা সাহিত্য অবদানের জন্য তাকে 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে সাত নদীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় ইত্যাদি। এছাড়াও ইংরেজি ভাষায় তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। আচ্ছা, দেখি আমরা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি ড্যাশ কবিতা কি? কবিতার চরণ কি? জিহ্বায় উচ্চারিত
প্রতিটি সত্য শব্দ কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কি কবিতা? সত্য শব্দ কবিতা। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কি? কবিতার কবিতার চরণ। কি থেকে নেওয়া হয়েছে? কবিতার চরণ। এই কবিতার চরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতার অবশ্যই চরণ পড়তে হবে, কবিতার চরণ অবশ্যই পড়তে হবে। কবিতার চরণ থেকে এখানে প্রশ্ন আসতে পারে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর চরণ আছে, প্রশ্ন আসার মতো, ডিরেক্ট প্রশ্ন আসার মতো। তো সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কি? সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা। আমার সময় কাব্যগ্রন্থটির রচয়িতাকে? দিলওয়ার, শামসুর রহমান, সুফিয়া কামাল, আবু জাফর ওবায়দুল্লাহ। কে? আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহর ভাষায় যে কবিতা শুনতে জানে না সে আজীবন কি থেকে যাবে? অজ্ঞ, কৃতদাস, ভীতু, প্রাচীন। কি? সে আজীবন কৃতদাস থেকে যাবে। সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত? এটা কোন ছন্দে রচিত? গদ্য ছন্দ। কোন ছন্দ? গদ্য ছন্দ। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে কি? রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, মানবীয় সংকট ও সম্ভাবনা, শোষিত নিপীড়িত মেহনতি মানুষ, সমাজ ও রাজনীতি। কি? রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। আবু জাফর ওবায়দুল্লাহর মতে যে কবিতা শুনতে জানে না সে কিসের অধিকার থেকে বঞ্চিত হবে? সমৃদ্ধির অধিকার, দিগন্তের অধিকার, শিল্পের অধিকার, সংস্কৃতির অধিকার। কি? সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। কিসের অধিকার থেকে? দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা। কিংবদন্তি কিসের প্রতীক? গৌরব, আনন্দের, ঐতিহ্যের, বেদনার। কিসের প্রতীক? ঐতিহ্যের প্রতীক। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাত নদীর হার, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। আমি কিংবদন্তির কথা বলছি খাঁচার ভিতর আসিন পাখি। কি হবে? আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় শুদ্ধতার প্রতীক কি? মাটি, পর্বত, আগুন, পানি। কি? আগুনে পুড়ে কি হয়ে যায়? শব্দ অর্থ দেখো এইভাবে সুন্দর করে লেখা আছে। কি? আগুনে পুড়ে সবকিছু শুচি বা পবিত্র হয়ে যায়। কি? শুচি বা পবিত্র হয়ে যায়, এজন্য আগুনকে বলা হয়েছে কি? শুদ্ধতার প্রতীক। আগুনকে কি বলা হয়? শুদ্ধতার প্রতীক। কবি উচ্চারিত সত্যের মতো কিসের কথা বলেছেন? আকাঙ্ক্ষা, কল্পনা, প্রত্যাশা, স্বপ্ন। কবিতার চরণ। উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। কিংবদন্তি শব্দের অর্থ কি? শব্দার্থ থেকে প্রশ্ন। শব্দার্থ। কিংবদন্তি শব্দের অর্থ কি? অদ্ভুত, জনশ্রুতি, কোলাহল, রূপকথা। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ কি ছিল? তিনি অরণ্য সাপাতের কথা বলতেন, কিংবদন্তির কথা বলতেন, কৃতদাস ছিলেন। উত্তর হবে তিনি কৃতদাস ছিলেন। এটা শব্দার্থ থেকে নেওয়া। কে আজন্ম কৃতদাস থেকে যাবে বলে কবি মনে করেন? যে গল্প শুনতে জানে না, যে কবিতা লিখতে পারে না, যে কবিতা শুনতে জানে না, যে গল্প লিখতে পারে না। কি হবে? যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আবু জাফর ওবায়দুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ঝালকাঠি, স্বরূপকাঠি, ক্ষুদ্রকাঠি, বাবুকাঠি। কি? বহেরচর, ক্ষুদ্রকাঠি। বহেরচর, বহেরচর, ক্ষুদ্র কাঠি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে পুত্রগণের কথা বলা হয়েছে তারা হলেন কুৎসিত, দীর্ঘদেহী, স্থূলদেহী, খর্বদেহী। কি? তারা হচ্ছে দীর্ঘদেহী পুত্রগণ। কেমন পুত্র? দীর্ঘদেহী। যে কবিতা শুনতে জানে না সে কিসের আত্মনাদ শুনবে? সত্যের, মিথ্যার, আত্মমানুষের, ঝড়ের। কবিতার চরণ। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আত্মনাদ শুনবে। কবির পূর্বপুরুষের দেহের কোথায় রক্ত জবার মতো ক্ষত ছিল? বুকে, গলায়, পিঠে, পায়ে। কিতে? পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ বলতে কি বোঝানো হয়েছে? স্নেহের অভাব, আপনজনের স্নেহ, স্নেহের আশঙ্কা, আপনজনের উৎকণ্ঠা। কি বোঝানো হয়েছে? আপনজনের উৎকণ্ঠা। আপনজনের উৎকণ্ঠা। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কি থেকে যাবে? বন্দি, মূর্খ, কৃতদাস, অভাগা। সে আজন্ম কি থেকে যাবে? সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আবু জাফর ওবায়দুল্লাহ কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, কৃষি ও পানি সম্পদ। কোন মন্ত্রণালয়? কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি ছিল? শান্তি, সাহসী, যুদ্ধ, স্বাধীনতা। মুক্তির পূর্ব শর্ত বলা হয়েছে যুদ্ধকে। মুক্তির পূর্ব শর্ত কি? তোমাকে কি করতে হবে? মুক্তির পূর্ব শর্তই হচ্ছে তোমাকে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? যুদ্ধ করতে হবে। জিহ্বায় উচ্চারিত কেমন শব্দ কবিতা? তীক্ষ্ণ, কঠিন, সহজ, সত্য। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ হচ্ছে কবিতা। কি কবিতা? সত্য শব্দ। একটি উজ্জ্বল জানালার কথা বলছে এখানে। উজ্জ্বল জানালা কিসের প্রতীক? স্বাধীনতার সূর্য, জ্ঞানের পূর্ণ বিকাশ, চিন্তার স্বাধীনতা, মুক্ত জীবনের প্রত্যাশা। কি হবে? মুক্ত জীবনের প্রত্যাশা। মুক্ত জীবনের প্রত্যাশা। কবি উচ্চারিত সত্যের মতো কিসের কথা বলেছেন? আকাঙ্ক্ষার, বাস্তবতার, স্বপ্নের, ইচ্ছার। উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলেছেন। কিসের কথা? স্বপ্নের কথা। হিংস্র, মাংসাশী, শিকারী জন্তুকে কি বলা হয়? দৈত্য, দানব, শাপদ, অসুর। কি বলা হয়? শাপদ। কি বলা হয়? শাপদ।
কাকে প্রবাহমান নদী পুরস্কৃত করবে? দেখো কবিতার চরণ কি, যে কি করে মৎস্য লালন করে, যে কি করে মৎস্য লালন করে, মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে। তাহলে কি হবে, মৎস্য লালন বা পালন যেটাই, যে নৌকা চালায় কর্ষণ, দেখো যে কর্ষণ করে তাকে কি করবে, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধি করবে, কি করবে, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধি করবে। আর যে গভীর পরিচর্যা গাভী পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, কি করবে, এক সবগুলো কবিতার চরণ। জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু দীর্ঘায়ু করবে। ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে, যে কর্ষণ করে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে, যে যুদ্ধে যায়, যে মৎস্য লালন করে, একদম কবিতার চরণ। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। চিত্রকল্প কি, শব্দের ছবি, ছবির দৃশ্য, ছন্দের ধারা, রূপরেখা কি, শব্দের ছবি। চিত্রকল্প কি, চিত্রকল্প হচ্ছে শব্দের ছবি। সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করলে মুক্তি অনিবার্য, কারণ শক্তির আধার হওয়ায়, শত্রুদের ভয় হওয়ায়, প্রচন্ড উত্তাপ থাকায়, তা আশীর্বাদ থাকে কি, সূর্য হচ্ছে সমস্ত শক্তির আধার, এজন্য কি একে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। কার অনিবার্য অভ্যুত্থান কবিতা, সশস্ত্রের সুন্দরের, শক্তিহীন সুন্দরের, সশস্ত্র সুন্দরের কি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। ভালোবাসা দিলে মরে যায় কি, বোন ভাই ছেলে মা, কি কবিতার চরণ, ভালোবাসা দিলে মা মরে যায়। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখিয়েছি। এর বাইরে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের কাছে যে বই আছে, যার যে বই, বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন অবশ্যই তোমাকে রিভিশন দিতে হবে। তার আগে যেটা তোমাকে করতে হবে, কবিতার লাইন রিডিং ভালো করে বারবার পড়তে হবে, শব্দ অর্থ অংশ, পাঠ পরিচিতি অংশ ভালো করে দেখতে হবে। এই স্লাইডের তথ্যগুলো তো অবশ্যই রিভিশন দিবা। এর পাশাপাশি যার যে বই আছে অবশ্যই বিগত বছরের প্রশ্নটা সলভ করবা। দেখো বিগত বছরের 500 প্রশ্ন যদি আমি সলভ করাতে যাই এক ক্লাসে, এটা সম্ভব না। আর এত প্রশ্ন দেখলে তুমি নিজেই হতাশ হয়ে যাবা। তোমার উচিত বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা। কালকে সকাল 11টায় আমরা ডিরেক্ট গ্রামারের ক্লাসে যাব। তোমরা অনেকেই নক করেছো, আমরা নাটক উপন্যাসেরটা শেষের দিকে দেখব। তার আগে আমরা কালকে গ্রামার নিয়ে কথা বলবো। কালকে আমরা কথা বলবো হচ্ছে এইচএসসি এর টপিক ভিত্তিক যে গ্রামার গুলো আছে। এইচএসসি এর টপিক ভিত্তিক গ্রামার কি কি আছে, প্রথম আছে হচ্ছে উচ্চারণ, কি আছে, উচ্চারণ, তারপর আছে কি, বানান, তারপর আছে কি, সমাস, ব্যাকরণিক শব্দ শ্রেণী, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। এর পাশাপাশি নতুন একটা জিনিস যদি তোমাদের সিলেবাসে নাও থাকলে, এটা কিন্তু ফুল সিলেবাসে আছে, সেটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। কালকে এই অংশগুলো নিয়ে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সমাধান করার চেষ্টা করব ব্যাখ্যা সহকারে। এরপরে ক্লাসে আমরা এর বাইরে যে ব্যাকরণ গুলো আছে সেগুলো দেখবো। আশা করি ক্লাসগুলো দেখলে এবং তোমরা যদি একটু তোমাদের যে বই আছে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করো, আশা করি তোমরা পরীক্ষায় সবাই অনেক ভালো করবা। তো আমাদের আজকের 2 নম্বর ক্লাস এ পর্যন্তই। আমরা ক্লাসের 10 মিনিটের মধ্যেই তোমাদের ওয়েবসাইটে স্লাইড দিয়ে দেওয়া হবে, স্লাইডটা অবশ্যই পড়বা। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।